বিষমতার পরিমাপ, মেজারমেন্ট অফ ভেরিয়েবিলিটি, আমাদের যে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের খুব খুব ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড ডিভিশন, এভারেজ বা মিন ডিভিশন, রেঞ্জ, কোয়ার্টাইল ডিভিশন, ভ্যারিয়েন্স, এই সব কিছু এই অধ্যায় রাশিবিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং বুঝে নিলে আমার মনে হয় রাশিবিজ্ঞানের সবচেয়ে সহজতম এটা, বুঝে নিলে। আর এখান থেকে যে কটা প্রশ্ন থাকবে সেটা তোমরা যারা প্রশ্ন বিগত বছরগুলো নাড়াচাড়া করছো, তোমাদের অভিজ্ঞতা আছে, জানো, আমি আর নতুন করে বলছি না। রাশিবিজ্ঞানের বেস যদি আর সাইকোলজির বেস এই দুটো জায়গা ঠিক না করতে পারলে এডুকেশনে কিন্তু সুযোগ পাওয়াটা খুব কষ্ট। আমি আজকে চেষ্টা করি বিষমতার পরিমাপের যতটা সম্ভব একটা ক্লাসে সহজ ভাষায় দৃষ্টিভঙ্গিটাকে বুঝে নেবার জন্য, যাতে আমরা এসিকিউ এর যে কোনো অ্যাঙ্গেল থেকে উত্তর দিতে পারি। বিষমতা কি আমরা সাধারণ অর্থে যদি বুঝি, সমতা তার উল্টো হচ্ছে বিষমতা। দুটো কায়দা আছে কোনো জিনিসের অর্থ বুঝবার। যখন কোনো অর্থ আমি ডাইরেক্ট না বুঝবো, তখন আমাকে চেষ্টা করতে হবে সেই ওয়ার্ডটার বিপরীত শব্দ যদি বুঝতে পারি, তাহলে কিন্তু তার মানে দিয়ে এটাকে, যেটা আমাদের সাইকোলজির ভাষায় আমি বলেছি সামান্যীকরণ, অনুষঙ্গ, এই যে বিষয়গুলো এমনি এমনি আসে না। ঠিক আছে, আমি নিজে ভক্ত, এই কথাটার কিছুতে অর্থ বুঝতে, অনেকটা বলে না ভক্ত, ভক্ত কথার অর্থ কি কিছুতেই মাথায় ঢুকছে না। ভক্তর এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। ভক্তর বিপরীত কথা বিভক্ত। বিভক্ত মানে ডিভাইড হয়ে যাওয়া, ভক্ত মানে একত্রিত হওয়া। যে কোনো উদ্দেশ্য যখন একত্রিত হচ্ছে কোনো একটা কিছুকে কেন্দ্র করে ভক্ত। জাস্ট উদাহরণ হিসেবে বিষমতা, সমতা মানে কি ইকুয়াল। বাঙালি ইংরেজি ভালো বুঝি। যখন কোনো কিছু বিষয়ের মধ্যে কোনো এক বা একাধিক দুই বা ততোধিক বিষয়ের মধ্যে কোনো কিছুর দিক থেকে মিল থাকে, সমতা থাকে, সেটা হচ্ছে সমতা। ঠিক তার উল্টো, যখন একাধিক বিষয়ের মধ্যে কোনো কারণে অমিল দেখা যায়, তাকেই বলে বিষমতা। সাধারণ অর্থে আসলে, আমি তো স্ট্যাটিস্টিক্যাল ভাষা এখনো যাইনি। ঠিক তেমন আমরা এর আগে কেন্দ্রীয় প্রবণতা বলেছি। কেন্দ্রীয় প্রবণতার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে 1 থেকে 100 অব্দি পরপর ধরো স্কোর আমার আছে, তার মধ্যবর্তী জায়গাগুলো, যেমন মিডিয়ান মানে একদম মধ্যবর্তী, অর্থাৎ 50 এটা হবে মিডিয়ান। আর এই মধ্যবর্তী সংখ্যা আমি বারবার তোমার যে সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড যখনই বের করেছি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কি কেন সেটা কেন্দ্রীয় প্রবণতা। যে কেন্দ্রের দিকে যাওয়ার একটি ঝোঁক বা প্রবণতা থাকে, তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আবার বলেছিলাম যে একগুচ্ছ রাশির একটা স্কোর, স্কোর গুচ্ছের এমন একটি স্কোর যা সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করে, এই মাঝখানের দিকে মোটামুটি। এবার বিষমতা হচ্ছে একটা স্কোর গুচ্ছের মাঝখানের মানটাকে আমরা কেন্দ্রীয় প্রবণতা হিসেবে, মিডিয়ান হিসেবে নিয়েছি সাপোজ। তাহলে বাকি কোনো একটা স্কোর এই কেন্দ্রীয় প্রবণতা থেকে কতটা দূরে অবস্থিত সেটা তো আমরা বুঝতে পারছি না। সেইটা বোঝার যতটা দূরে রয়েছে সেটাকেই বলছে বিষমতা। আমরা কেন্দ্রীয় প্রবণতাটাকে যদি সমতা ধরি, কারণ মাঝামাঝি একটা জায়গা, সমস্ত স্কোরের একটা প্রতিনিধি, ঠিক এই কেন্দ্রীয় প্রবণতা থেকে কে কত দূরে রয়েছে, এর থেকে এইটা যদি সেন্ট্রাল টেন্ডেন্সি হয়, তার থেকে কার কতটা দূরত্ব কোনো একটা স্কোর, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি আমার বেরিয়েছে 50 সাপোজ। তাহলে আমি দেখব যে এই যে 50 বেরোলো, এইখানে ধরো একটি ছেলে স্কোর করেছে 61, এটা 100 জন ছাত্রের প্রাপ্ত নম্বর। তাহলে 61 এই 50 থেকে কত দূরে অবস্থান করছে, এর দূরত্বটা কতটা, এইটা নির্দিষ্ট কৌশলে যে মাপার, সে অনুযায়ী তার অবস্থান নির্ণয় করা, তা বোঝানোর জন্য যে সংখ্যামান প্রকাশের দ্বারা প্রকাশ করা হয়, তাকেই বলছে বিষমতা। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার উভয় দিকে, মিডিয়ান বলেছিলাম একটা মধ্যবিন্দু যার উপরে এবং নিচে কি সমসংখ্যক স্কোর থাকে, 1 থেকে 100 তার মিড পয়েন্ট, মিডিয়ান বলেছিলাম 50, তার উপরে এবং নিচে সমান সংখ্যক সংখ্যা থাকবে, সমান সংখ্যক স্কোর থাকবে। ঠিক এই মাঝখানের থেকে কোনো একটা স্কোরের কতটা দূরত্বে অবস্থান করছে, অর্থাৎ একটি ছেলে বা মেয়ে তার ক্লাসের পরীক্ষায় 100-র মধ্যে পরীক্ষায় 62 পেয়েছে, এটা ভালো না খারাপ, তার সেই প্রাপ্ত নম্বরটা 62কে আমি ভালো বলবো না খারাপ বলবো, তাহলে আমার কেন্দ্রীয় প্রবণতা দিয়ে পরিমাপ করতে। এভারেজ কত পেয়েছে স্টুডেন্টরা, এভারেজ মানেই কর যে এই ক্লাসে সবাই এভারেজ পেয়েছে 43, ও পেয়েছে সেখানে 62, তাহলে এভারেজের থেকে অনেকটা এগিয়ে আছে, তাহলে রেজাল্টটা ভালো। আবার একই মেয়ে 67 পেয়েছে, কিন্তু দেখলাম ওই ক্লাসে এভারেজে সবাই পেয়েছে 72, ও পেয়েছে 67, অর্থাৎ 62 থেকে বেশি পেয়েও সে কিন্তু পিছিয়ে আছে গড়ের তুলনায়। এই যে গড়ের থেকে কোনো একটা স্কোর কত দূরে, উপর দিক হোক আর নিচের দিক হোক, কতটা দূরে অবস্থান করছে, সেইটা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় বা যার দ্বারা সেই দূরত্বটা
পরিমাপ করা হয় তাকেই বলছে বিষমতা। এখানে সমতা বলতে কিন্তু আমরা কেন্দ্রীয় প্রবণতাকে বলছি। আমি বারবার গড় করার সময় বলেছিলাম, মিডিয়ান করার সময় বলেছিলাম যে তার সুবিধা ব্যবহারে যে আমরা এর পরে যতগুলো স্ট্যাটিস্টিক্যাল যা শিখবো এই কেন্দ্রীয় প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রেই লাগবে। বলেছিলাম কথাটা নিশ্চয়ই তো আমাদের মনে আছে। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা ছাড়া আমার উদ্যান, এই জন্য আমি কিন্তু আগে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে না যে প্রথমে সেন্ট্রাল টেন্ডেন্সি ঢুকেছি, এইগুলো করে তারপরে আসবো স্কিউনেস, কার্টিসিয়াস, সেগুলোতে আসবো। এবারে বিষমতার পরিমাণ একে বলছে। এই বিষমতার পরিমাণ কয় প্রকার? বিষমতার পরিমাপ হচ্ছে 5 প্রকার। যেমন কেন্দ্রীয় প্রবণতা বলেছি 3 প্রকার, বিষমতার পরিমাপ হচ্ছে 5 প্রকার। সেটা কি কি? প্রথম হচ্ছে রেঞ্জ বা প্রসার। রেঞ্জ বা প্রসার এটা কিন্তু একবার আমরা শিখেছি যখন প্রথম আমরা স্কোর বন্টন করেছি, এটা আবার অন্য আঙ্গিকে শিখবো। রেঞ্জ বা প্রসারের পরে আসে চতুর্থাংশ বা চতুর্থাংশ বিস্তৃতি, কোয়ার্টাইল ডিভিশন, চতুর্থাংশ বিচ্যুতি, যাকে বলছি আমরা কোয়ার্টাইল ডিভিশন। তারপরে হচ্ছে মিন ডিভিশন বা গড় এভারেজ ডিভিশন, যাকে বলা হচ্ছে গড় বিচ্যুতি। মিন ডিভিশন বা এভারেজ ডিভিশন হচ্ছে গড় বিচ্যুতি বলা হচ্ছে। তারপরে 4 নম্বর হচ্ছে ভ্যারিয়েন্স, আর নাম্বার 5 আরেকটা রয়েছে সম্যকচ্যুতি। এইটা নামটার সাথে আমরা শিক্ষা বিজ্ঞানের সব ছাত্রছাত্রী পরিচিত। সম্যকচ্যুতির ইংরেজি কি? স্ট্যান্ডার্ড ডিভিশন বা এসডি, স্ট্যান্ডার্ড ডিভিশন বা এসডি। এই 5টা হচ্ছে বিষমতার পরিমাপ। তাহলে কয় প্রকার? 5 প্রকার। প্রসার বা রেঞ্জ, চতুর্থাংশ বিচ্যুতি বা কোয়ার্টাইল ডিভিশন, গড় চ্যুতি বা তোমার যে কি বলে এভারেজ ডিভিশন বা মিন ডিভিশন বা গড় চ্যুতি, ভ্যারিয়েন্স, আর সম্যকচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিশন এসডি। বিষমতার পরিমাপ 5 প্রকার। আমি তো পরে এমসিকিউ এখান থেকে দেবো, কিভাবে আসতে পারে? নিচের কোনটি বিষমতার পরিমাপ? মিন, মিডিয়ান, ওজাইভ, আর দিয়ে দিল সম্যকচ্যুতি, এইভাবে দিল। আমি নামগুলো না জানলে কিন্তু পারবো না আমি। বা নিচের কোনটি বিষমতার পরিমাপক নয়, এখান থেকে যে কোনো 3টে নাম দিল, আরেকটা দিয়ে দিল মিডিয়ান বা মোড। বুঝতে পেরেছি ছোট ছোট বিষয়গুলো। কিন্তু এইবার আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন, তার সংজ্ঞা, তার গুরুত্ব সব কিন্তু আমরা জানবো। তার আগে আমরা একটু দেখিনি বিষমতার পরিমাপের গুরুত্বকে। আমি মুখে মুখে একবার একটু বলে নিচ্ছি, তারপরে পরপর আমরা আসবো এগুলো। বিষমতার পরিমাপ আমরা কেন শিখবো, তার গুরুত্ব কি? মানে দুটো গোষ্ঠীর বা দুটো দলের তথ্যের তুলনা যখন করা, ধরো গ্রুপ এ আর গ্রুপ বি বা এ সেকশন আর বি সেকশন কোনো একটা ক্লাসে, যেটা একটু আগে উদাহরণ দিলাম, দুটো ক্লাসের নম্বরের তারতম্য, যে এই ক্লাসে একটি ছেলে পেয়েছে অঙ্কে 52, এই ক্লাসে একটি ছেলে পেয়েছে অঙ্কে তোমার যে দেখা গেল 62। কার নম্বরটা দেখে তো মনে হচ্ছে 62 পেয়েছে, কিন্তু ওই ক্লাসের অবস্থানটা কি সেটা জানতে গেলে আমাকে কিন্তু বিষমতার পরিমাপ জানতে হবে। গড় কত? গড় থেকে সে ভালোর দিকে আছে না খারাপ দিকে আছে? দেখা গেল 62 যে পেয়েছে তার ক্লাসের গড় হচ্ছে 68, তাহলে সে গড়ের থেকে কম পেয়েছে। আবার যে 52 পেয়েছে তার ক্লাসের গড় হচ্ছে 43, তাহলে সে গড়ের থেকে বেশি পেয়েছে। তুলনামূলকভাবে কে ভালো অবস্থানে আছে? 52 পেয়েও সে কিন্তু ভালো অবস্থানে আসে। এইটা জানার ক্ষেত্রে কিন্তু এই বিষমতার বিভিন্ন পরিমাপগুলি তোমার যে ব্যবহার। এছাড়া তুলনাঙ্ক আমরা পড়বো ইভ্যালুয়েশনে। নর্ম, যেটা কোনো কিছুর নর্ম, তুলনা কি করে করা যায় দুটো বৈশিষ্ট্যের মধ্যে, তাকে নর্ম বলে। আমরা বলি না নর্মটা কি আছে, এটা যে মেজারমেন্ট করছি, এটা মাপছি, তার নর্মটা কি? নর্ম আমরা ইভ্যালুয়েশন মেজারমেন্ট করাবো, সেখানে চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী সহজভাবে বোঝাতে। আমি ভেতরে ঢুকছি না। এই নর্ম বা একটা তুলনাঙ্ক বলে, নর্মের বাংলা বলতে মানে তুলনাঙ্ক, যার দ্বারা তুলনা করা যায়। এই তুলনাঙ্ক কি হবে সেইটা কিন্তু তোমার জানতে সাহায্য করছে বিষমতার তোমার যে পরিমাপগুলি। ধরো একই ব্যক্তি, 3 নম্বরে ব্যক্তিগত তথ্যেরও, একই ব্যক্তির দুটো বিষয়ের তথ্য বিশ্লেষণ করতেও কিন্তু এটা প্রয়োজন হয়। অর্থাৎ এই যে এ সেকশন বি সেকশন দেখলাম, আবার ধরো আমাদের নম্বর দেখবি এইচএস এর মার্কশিটে এই জন্য এখন এই ইয়েটা সুবিধাটা চালু হয়েছে। আমরা রাশি বিজ্ঞানের শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রীরা নিশ্চয়ই মার্কশিট দেখে বুঝি। দেখো কেউ পেয়েছে 85, পাশে আবার তার পার্সেন্টাইল র্যাঙ্ক বা পার্সেন্টাইল পয়েন্ট দেওয়া আছে। অর্থাৎ এভারেজ কত পেয়েছে এটা দেখে বোঝা যাবে তার এভারেজের থেকে সে বেশি পেয়েছে না কম পেয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তির, অর্থাৎ এইটা দেখে কি বুঝবো কোনো উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর শিক্ষা বিজ্ঞানের রেজাল্টটা ভালো হয়েছে না ইংরেজি রেজাল্ট ভালো হয়েছে না ইতিহাসের রেজাল্ট ভালো হয়েছে। শিক্ষা বিজ্ঞানে 62 পেয়েও তার রেজাল্টটা ভালো হতে পারে,
আবার ইতিহাসে তার 73 রেজাল্টটা তুলনায় খারাপ হতে পারে। কিন্তু এই জিনিসটা বোঝার ক্ষেত্রে একই ব্যক্তির বিভিন্ন পারদর্শিতার তফাৎ করতেও কিন্তু এই তোমার যে বিষমতার পরিমাপ প্রয়োজন হয়। আর তারপর কি এই যে নির্ভরযোগ্যতা ও সম্ভাব্য ত্রুটি জানার ক্ষেত্রে, অর্থাৎ একটি স্কেল আমি তৈরি করলাম, সে কতটা, এটাও আমাদের কিন্তু আছে পরিমাপ ইভ্যালুয়েশনে, নির্ভরযোগ্যতা, রিলায়েবিলিটি, তাই তো, এবং সম্ভাব্য ত্রুটি, এই যে হাইপোথিসিস এবং তোমার যে যে রিলায়েবিলিটি কতটা একটি মূল্যায়নের, সেটা নির্ধারণ ক্ষেত্রে কিন্তু বিষমতা, অর্থাৎ একটি স্কোর গুচ্ছের বিষমতা যত কম হবে, প্লাস মাইনাস, প্লাস মাইনাস এখনই হয়তো যারা জানো তারা বুঝবে, আমি এখনো প্লাস মাইনাসের ব্যাখ্যা দেওয়ার মতন জায়গায় আসিনি, কিন্তু উদাহরণ মানে বলতে হচ্ছে এখানে, তাই বলছি, পরে উদাহরণটা দেবো। প্লাস মাইনাস কোনো তোমার যে কোনো কিছুর বিষমতা বা চ্যুতি যত কম হবে, সেই স্কোর গুচ্ছটি তত বেশি সমান, ব্যালেন্সিং এবং বেশি নির্ভরযোগ্য বলে ধরা হবে। এটাও জানার জন্য আমাকে এই বিষমতার পরিমাপেরই সাহায্য নিতে হয়। এইবার আসছি আমরা একটা একটা করে বিষমতার পরিমাপ আসবো। তাহলে প্রথম বিষমতার পরিমাপ আমরা কি বলেছি? প্রথমটা বলেছি আমরা 1 নম্বর বলেছি রেঞ্জ বা প্রসার। রেঞ্জ বা প্রসার কি জিনিস, এটা প্রথম দিন স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু আজকে একটু তফাৎ হয়ে যাবে। আবার এইটা নিয়ে আমাকে কেউ একজন ভাই আমাকে প্রশ্ন করেছিলাম, উত্তরটা দিয়েছি পুরোটা আজকে, সেটা আশা করি আরো একটু ক্লিয়ার হবে, ডাউট হবে। এই কোথাও এক যোগ করতে বলছে, কোথাও বলছে এক ইউএল মাইনাস এলএল প্লাস 1, কোথাও আছে ইউএল প্লাস এলএল দিলেই হচ্ছে, তাহলে কোনটা স্যার ঠিক? ঠিক একদম যথাযথ প্রশ্ন। এবার প্রসার বা রেঞ্জ কি? কোন একটি স্কোর গুচ্ছে সর্বোচ্চ স্কোর, অর্থাৎ সর্বোচ্চ স্কোরকে কি বলা হয়? আপার লিমিট ইউএল, এবং সর্বনিম্ন স্কোর লোয়ার লিমিট এলএল, তার ব্যবধানকেই বলা হয় প্রসার বা রেঞ্জ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্কোরের যে ব্যবধান, তাকেই বলা হয় প্রসার বা রেঞ্জ একটা স্কোর গুচ্ছে। এবার রেঞ্জের সূত্রটা তাহলে কি? ইউএল মাইনাস এলএল করলে হবে, কিন্তু আমি তো আবার বলেছিলাম ইউএল মাইনাস এলএল প্লাস 1, অনেক বইটা আছে, তাহলে কোনটা ঠিক? আবার কোথাও আছে ইউএল মাইনাস এলএল শুধু। স্যার তাহলে কোনটা ঠিক? এই প্রশ্নটা কিন্তু খুব আমাদের ভাবায়, তাই না? আজকে চেষ্টা করবো এটার কনক্লুশনে আসতে। ধরো তোমার যে অবিন্যস্ত রাশি আছে, কতগুলো রাশি এরকম আছে? 7, 9, 3, 10, 16, 19, 17, এইরকম কতগুলো স্কোর আছে, আর আমি বাড়ালাম না। এটার রেঞ্জ কি করে বের করব? এই ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে ইউএল মাইনাস এলএল, অবশ্যই প্লাস 1 করব। তাহলে ইউএল কত আছে দেখো তো, 19, সর্বোচ্চ ইউএল মানে আপার লিমিট, ঊর্ধ্ব সীমা সবচেয়ে বড় যেটা থাকবে, মাইনাস এলএল নিম্ন সীমা সবচেয়ে ছোট কি আছে, 3, প্লাস 1, 19 থেকে 3 গেলে 16 যোগ 1 সমান সমান রেঞ্জ হচ্ছে 17। হলো ইউএল মাইনাস এলএল প্লাস 1। আমি লাস্টে এটাও বলে দেবো যে দুটোই যদি অপশন থাকে, স্যার কোনটাকে আমি ঠিক করবো? এক জায়গায় আছে এইটাও অপশন আছে এ, অপশন বি, তাহলে আমি তখন কোনটা সব উত্তর দেবো। এটার প্রসার গেল অবিন্যস্ত রাশির ক্ষেত্রে, ক্লিয়ার? অবিন্যস্ত রাশির ক্ষেত্রে এবার ধরো একটি বিন্যস্ত রাশি আছে। বিন্যস্ত রাশির ক্ষেত্রে আমি কি করে বের করবো, এইটাই বড় ব্যাপার। ধরো এইরকম, আমি সহজেই বলবো, ধরো এরকম আছে 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, এরকম একটা আছে, ধরে নাও 2, 6, 7, 2, 4 এফ আছে, দরকার নেই। এইবার এই বিন্যস্ত স্কোর গুচ্ছের আমি লোয়ার লিমিট কি করে বের করব? আমরা শ্রেণী সীমা বের করা শিখেছি, আমি কিন্তু এখানে শ্রেণী সীমা করে দেখাবো। এটা শ্রেণী সীমা কত হবে? 24.5 থেকে 29.5। এইটার কত হবে? 45.5 থেকে 44.5 থেকে 49.5। শ্রেণী সীমা বের করার প্রত্যেকটা ছোটটার থেকে 0.5 কমে যাবে, সেই 0.5 বড়টার সাথে যোগ হবে। আমি ডিটেলসে আগের ভিডিও দেওয়া আছে, দেখে নেবে যারা আগের ক্লাস দেখুন। এবারে এটার বিষমতা আমি কি করে বের করব? রেঞ্জ কি করে বের করব? এক্ষেত্রে রেঞ্জ বের করতে গেলে আমাকে কি করতে হবে? দেখো ইউএল মাইনাস এলএল, এক্ষেত্রে আর প্লাস 1 এর দরকার নেই, কিন্তু কখন প্লাস 1 লাগবে সেটা বলছি, ভালো করে দেখো। আমি যদি 25 আর 49 সরাসরি বিয়োগ করি, অর্থাৎ 49 বিয়োগ 25 করে আমি দুটো হাতে দেখিয়ে দেবো, তাহলে কত আসছে উত্তর? 25 থেকে 49, 5 আছে 9 হবে, 4 হলে 2 আছে 24 আসছে, ঠিক আছে?
দেখো এবার আমি প্রকৃত সীমা থেকে যদি বিয়োগ করি তাহলে প্রকৃত সীমা আপার লিমিট কত হবে 49.5 আর লোয়ার লিমিট কত হবে 24.5। এইবার আমি বিয়োগ করে দেখি তো এখানে কি দাঁড়ায়। এখানে বিয়োগ করছি 49.5 আর 24.5 বিয়োগ করছি, 5 এ 5 এ 0, 4 আছে 9 হবে 5 হলে 2 আছে 4 হবে, এখানে বিয়োগ করলে কত আসছে 25। এই একই জিনিস বিয়োগ করে কত আসছিল এখানে এসেছিল 24 আর এটা বিয়োগ করলে আসছে 25। ব্যাপারটা বুঝতে পেরেছো? যখন আমি প্রকৃত সীমা নেব তখন বিয়োগ করলে কেন একবারে যায় সেটার উত্তর আগের ভিডিওতে দেওয়া আছে, এই জন্য যাচ্ছি না। একবারে অর্থাৎ 25 অ্যাকচুয়ালের সীমা। যদি আমি এই লোয়ার লিমিটের থেকে মানে প্রকৃত শ্রেণী সীমা বের করে লোয়ার রেঞ্জ বের করি সেক্ষেত্রে +1 লাগছে না, কারণ আমি +1 কে এখানে ভাঙিয়ে নিয়েছি। এইবার এইটাকে যদি আমি প্রকৃত সীমা বের না করে করি সেক্ষেত্রে কিন্তু আবার +1 না করলে দেখতে পাচ্ছ হাতে নাতে 24 আসলো, এক স্কোর তো আমি পাল্টাইনি, 24 হলো আমি যদি না চেঞ্জ করি, আর চেঞ্জ করে নেওয়ার ফলে 25 আসলো। যেহেতু আমি অবিন্যস্ত রাশির ক্ষেত্রে যখন যে অবিন্যস্ত রাশি কয়েকটা বিচ্ছিন্ন রাশি থাকছে সেখানে তো আমি এরকম ভাঙিয়ে নেওয়ার চান্স পাচ্ছি না, এই জন্য +1টা বাধ্যতামূলক। বুঝাতে পেরেছি উত্তরটা? এইবার তোমাদের প্রশ্ন যে স্যার অপশনে UL - LL +1ও আছে আবার শুধু এইটাও আছে, তাহলে আমি কোনটা লিখবো? ঠিক তোমাকে এক্ষেত্রে স্টেটমেন্টটা দেখতে হবে। অবিন্যস্ত বলেছে, বিন্যস্ত বলেছে। যদি বলে অবিন্যস্ত রাশির ক্ষেত্রে সেক্ষেত্রে এইটা উত্তর, যদি বলে বিন্যস্ত রাশির ক্ষেত্রে তাহলে এটা উত্তর। কিছু মেনশন করা নেই, দুটোই আছে, এটা কিন্তু পাল্লা ভারী। কিছু মেনশন করা নেই, রেঞ্জ নির্ণয়ের প্রসার নির্ণয়ের সূত্রটি কি, এটার থেকে এটার পাল্লা কিন্তু ভারী। কারণ এইটাই করতে গেলে আমাকে ভাঙিয়ে নিতে হবে, প্রকৃত সীমা বের করলে তবে এই অ্যান্সারটা আসবে। আমি প্রকৃত সীমা বের না করে যে কোনো স্কোর গুচ্ছের রেঞ্জ বের করতে পারি। কি করে আমি যে কোনো স্কোর গুচ্ছের রেঞ্জ বের করতে পারি সহজেই? সেটা হচ্ছে এই যে +1 যদি করে নিই আমি, তাহলে কিন্তু আমার কোনো ঝক্কি ঝামেলা কিচ্ছু থাকছে না, এই সুবিধাটা পাচ্ছি আমরা। এবার রেঞ্জ বা প্রসারের ধর্ম বা সুবিধা অসুবিধা একসাথে বলছি। এর মেন বৈশিষ্ট্য কি? এটা কেবলমাত্র স্কোরের ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা লাগছে, রেঞ্জ বের করতে এই দুটো ছাড়া আর কোনো মান লেগেছে? এই যে স্কোর হচ্ছে অবিন্যস্ত স্কোরেও লাগেনি, বিন্যস্ত স্কোরেও লাগেনি। তাহলে যে আমি বারবার বলেছি যে মান বের করতে সবার মতামত লাগে না সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে না। তাহলে দুজনের মতামত নিয়ে একটা সিদ্ধান্ত হয়ে গেল, ফলে সেটা খুব বেশি নির্ভরযোগ্য নয়। বিষমতার পরিমাপের মধ্যে সবচেয়ে অনির্ভরযোগ্য যদি বলে কি, তাহলে বলবো কিন্তু রেঞ্জ। কিন্তু এর সুবিধা খুব দ্রুত নির্ণয় করা যায়, সহজে দুটো বিয়োগ করে দিলাম, মিটে গেল, ঝামেলা শেষ। আবার মধ্যবর্তী স্কোর গুলো সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, শুরু হয়েছে 10 থেকে শেষ হয়েছে 90 থেকে, বিয়োগ করলাম, এর মাঝখানে হাতি গরু ছাগল ঘোড়া কে কটা আছে কোনো গুরুত্ব পাচ্ছে না। মধ্যবর্তী স্কোর সম্বন্ধে কোনো ধারণাই দিতে পারে না কিন্তু এই রেঞ্জ বা প্রসার। আবার রাশিমালার এন যেটা মানে টোটাল নাম্বার যেটা আছে, টোটাল সংখ্যা, তার উপর কিন্তু নির্ভর করে। আর ব্যাপক তাৎপর্য নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু রেঞ্জ বা প্রসার ব্যবহার করা যায় না। কোনো একটা স্কোর গুচ্ছের ব্যাপক তাৎপর্যতায় চাইছি, গড়ের থেকে কত বিস্তৃত আছে, তোমার যে কার রেজাল্ট ভালো হয়েছে, এই তুলনা কিন্তু রেঞ্জ বা প্রসার দ্বারা করা সম্ভব না। শুধু কোথায় শুরু কোথায় শেষ, তার এলাকাটা কত দূর, রেঞ্জ মানে কি বলেছিলাম এলাকাটা। এখান থেকে একটা কামানের রেঞ্জ বলছে মিসাইল একটা পরীক্ষা করেছে ভারত, সেটা 3000 কিলোমিটার পাল্লা, অর্থাৎ এখান থেকে ছুড়লে 3000 কিলোমিটার দূর অব্দি যাবে, এই ডিস্টেন্স গ্যাপটাই হচ্ছে রেঞ্জ। ঠিক স্কোর যেখান থেকে শুরু লাস্ট এন্ড, স্টার্টিং থেকে এন্ডিং পয়েন্টের ব্যবধানটাই হচ্ছে রেঞ্জ। তাহলে আর কোনো ধারণা দেয় না, ফলে রেঞ্জের নির্ভরযোগ্যতা কিন্তু খুব কম। এবার সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা এবার আলোচনা আসছি, কি বলেছিলাম সেকেন্ডটা? চতুর্থাংশ বিস্তৃতি। চতুর্থাংশ বিস্তৃতি কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, কোয়ার্টাইল ডিভাইশন। এই চতুর্থাংশ বিস্তৃতি আমরা বিস্তারিত এবারে জানবো। চতুর্থাংশ বিস্তৃতি কি? খুব ইন্টারেস্টিং, নামের মধ্যেই এর সংজ্ঞা দেওয়া আছে। চতুর্থাংশ, কোয়ার্টার, কোয়ার্টার কাকে বলে সেটা আসলে আমরা ছেলেরা অনেকেই প্যান্ট পরি না, 3/4 প্যান্ট, অর্থাৎ টোটাল পাটাকে আমরা 4টে ভাগে ভাগ করছি। কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ। 3/4 হিসেব কি দাঁড়ায়? টোটাল পাটা আমি কোমরের থেকে তার 4 ভাগের 3 ভাগ আমার ঢেকে থাকবে, ঠিক? এইটা হচ্ছে 3/4, অর্থাৎ 4টে অংশে ভাগ করছি কোনো একটা কিছুকে, তার এক একটা পার্ট হচ্ছে কোয়ার্টার। এই যে 1 2 3 4টে ভাগে ভাগ হলো, এই দাগটা প্রত্যেকটা সমান হতে হবে, এর এক একটা ভাগকে বলছে কোয়ার্টার, তাই তো? কোয়ার্টার, কোয়ার্টার পার্ট
দুটো একত্র হচ্ছে হাফ, তারপরটা 3/4 অর্থাৎ 4/3 আর 4/4 অর্থাৎ হচ্ছে ফুল। ঠিক বিচ্যুতির ক্ষেত্রে এই কোয়ার্টাইল বা চতুর্থাংশ বিস্তৃতি বলতে বোঝায়, ভালো করে বিস্তৃতির সাথে মিডিয়ান জড়িয়ে আছে। মিডিয়ান আমরা কি বলেছিলাম সেটা আগে দেখবো, না হলে বিস্তৃতি মাথায় ঢুকবে না। আমি এই জন্য সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করছি। আমরা বলেছিলাম পরিমাপক স্কেলের ঠিক মাঝখানের অংশটা কি মিডিয়ান, মনে আছে তো? মিডিয়ান এর উপরে এবং নিচে কি থাকবে, সমান সংখ্যক স্কোর থাকবে, এদিকেও থাকবে 50%, এদিকেও থাকবে 50%। এবার বলতে পারো স্যার আপনি এক জিনিস আবার বলে যাচ্ছেন কেন? এটা না বুঝলে ভাই ওটা বোঝাতে পারবো না। তাহলে মিডিয়ান হচ্ছে কোন একটা পরিমাপ স্কেলের এমন একটা বিন্দু যার উপরে এবং নিচে সমান সংখ্যক স্কোর থাকে। আর কোয়ার্টার ডিভিশন হচ্ছে মিডিয়ানের আবার ভাগ করলে যা হয়। এবার কি হলো, মিডিয়ানকে ভাগ করলে চার ভাগ করে দেওয়া হলো, তো 4 অংশের ভাগ হলো। তো এবার এই মিডিয়ানের 50% ছিল, তাহলে এই কোয়ার্টার এইখানে কতগুলো স্কোর থাকবে? এইটার মধ্যে থাকবে 25%, এইটার মধ্যে থাকবে 25%, এইটার মধ্যে থাকবে 25%, এইটার মধ্যে থাকবে 25%। 4 25 100% হবে। অর্থাৎ মিডিয়ান মানে অর্ধেক, আর তার অর্ধেক কি বলছে কোয়ার্টার, কোয়ার্টার ডিভিশন বা কোয়ার্টার ডিভিশন। চতুর্থাংশ বিস্তৃতি বিষয়টা না বুঝলে আমি শুধু সূত্র মুখস্থ করলে হবে না। এটুকু মাথায় ঢুকলো তো? তোমাদের যেখানে অসুবিধা হবে কমেন্ট করবে, আমি হয়তো সাথে সাথে রিপ্লাই দিতে পারছি না, বুঝতে পারছো? আমি তবে চেষ্টা করব নিশ্চয়ই, এবং পরবর্তীতে আমি লাইভে তোমাদের সাথে ক্লাস করবো এবং অবশ্যই ফ্রি অফ কস্ট। তাহলে হাফটা হচ্ছে মিডিয়ান, হাফের হাফ তাকে আমি 4টে ভাগ করছি, এক একটা ভাগকে তখন আমরা কি করবো, কোয়ার্টার পার্ট, চতুর্থাংশ, 4 ভাগের 1 ভাগ, এই এক একটা পার্টকেই বলছে চতুর্থাংশ বিস্তৃতি। ক্লিয়ার? চতুর্থাংশ বিস্তৃতি অর্থাৎ অর্ধেক থাকছে মিডিয়ানে, তাহলে এই প্রথম কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, অর্থাৎ মিডিয়ান মানে তো একটা অবস্থার মধ্যবিন্দু। এইবার কোন একটা শিক্ষার্থী এমন একটা স্কোর পেয়েছে, সেটা আমি ভাগ করে দেবো, মিডিয়ানের থেকে সে উপরে আছে, উপরে থাকলে কত উপরে, মিডিয়ানের থেকে নিচে আছে থাকলে কত নিচে, ফার্স্ট কোয়ার্টারে আছে না সেকেন্ড কোয়ার্টারে আছে, নাকি থার্ড কোয়ার্টারে আছে নাকি ফোর্থ কোয়ার্টারে আছে, সেইটা বের করলে তো বোঝা যাবে তার অবস্থানটা কি আছে। প্রথম 25 এর মধ্যে যদি সে নম্বর পায়, 1 থেকে 25 মধ্যে সাপোজ পেয়েছে, তাহলে নম্বরটা একটু কম। 26 থেকে 50 মধ্যে পেলে মোটামুটি, 50 থেকে 51 থেকে 75 মধ্যে পেলে বেশ ভালো। আর যদি কেউ 75 থেকে 100 মধ্যে নম্বর পায় তাহলে খুব ভালো, লাস্ট কোয়ার্টারে আছে মানে খুব হাই ফাই নম্বর পেয়েছে, আর ফার্স্ট কোয়ার্টার আছে মানে দুর্বল আছে। এইটা বের করা, এইটাকেই বলছে চতুর্থাংশ বিস্তৃতি। এই চতুর্থাংশ বিস্তৃতিটা খুব সহজ নির্ণয় করা। আমার মনে হয় মিডিয়ান যেমন সহজভাবে শিখেছি, এটা ততটা সহজভাবে শিখবো, শুধু প্রতিটা স্টেপ বুঝে নেব। একবার এখানে ঢুকিয়ে নাও, আমরা আর্টসের স্টুডেন্ট, তাই না? আমি যদি পারতে পারি, তোমরা অনেকেই আমার চেয়ে ভালো জানো, আরো একটু ভালো করে আমিও তোমাদের কাছ থেকে আজকে শেখার চেষ্টা করছি। চলো একসাথে শিখবো এবার। তাহলে এই কোয়ার্টার ডিভিশনটা বুঝলাম নিশ্চয়ই, এর সূত্রটা এবার দেখে নিচ্ছি। আমি সূত্রটা বলছি, আমি কোয়ার্টার ডিভিশনের সূত্রের অ্যাকচুয়াল সূত্র হচ্ছে, ধরো এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, Q3 minus Q1 by 2, Q3 minus Q1 by 2। মাথায় ঢুকছে না যে স্যার কোয়ার্টাইল বের করবে Q3 কি Q1 কি? Q3 Q1 সে আবার একই ছবিতে চলে গেলাম। এই যে 4টে ভাগে ভাগ করেছিলাম, ধরো এখান থেকে শুরু হয়েছে স্কোরটা, এখান থেকে 1, এখানে 100, তাহলে প্রথম 25 ভাগ এইটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, কোয়ার্টার 1, এটা কোয়ার্টার 2, এটা কোয়ার্টার 3, এইটা কোয়ার্টার 4। 100% 4টে কোয়ার্টারে হয়, 100কে 4 ভাগে ভাগ করলে এক একটা চতুর্থাংশ, হাফের হাফ। এই থার্ড কোয়ার্টার তার সাথে ফার্স্ট কোয়ার্টার, এই যে আমি একটা অন্য কালি ব্যবহার করলে বোধহয় বোঝাতে সুবিধা হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, এই দুটোকে কি করতে হবে, মাইনাস করতে হবে। 75% প্রথম 3 কোয়ার্টার মানে 75%, 25 25 50 আর 25 75, তার থেকে 25% কে বিয়োগ করতে হবে। 75 থেকে 25 বিয়োগ, তাকে 2 দিয়ে ভাগ করলে আমার কিউ বা কোয়ার্টারের মান বেরোবে। এইবার প্রশ্ন হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতি বের করা মানেই তার মান Q3 এর মান বের করতে হবে কোন একটা স্কোরে, এবং Q1 এর মান বের করতে হবে, তাকে 2 দেবে। কি করে Q3 এর মান বের করব আর কি করে Q1 এর মান বের করব, সেইটা আগে আমরা জানবো। ঠিক আছে, তার আগে আমি একটি
স্কোর বন্টন লিখে নিচ্ছি। এবার এখানে আমি একটা কথা বলছি, আমি যে আজকের স্কোর বন্টনটা লিখবো এটা কিন্তু আমি একটা বই দেখে লিখেছি, আমি নিজে তৈরি করিনি, কারণ সময় বাঁচানোর জন্য, সেটা আমি স্বীকার করে নিচ্ছি প্রথমে। এবার একটা ক্লাস এবং ফ্রিকোয়েন্সি আমি নিয়ে নিয়েছি, 40 থেকে 44 শেষ হয়েছে, 90 থেকে 94। আমার বোর্ডটা ছোট পড়ে যাচ্ছে, একটু বেশি নেওয়ার কারণ হচ্ছে আমার বোঝাতে সুবিধা হবে। খুব ভালো করে একটু যত্ন করে বুঝবার চেষ্টা করবে, আশা করি আমরা বুঝতে পারবো আজকে সবাই মিলে। এন যোগ করে দেখছি 66 হচ্ছে, এই অবধি আমার প্রশ্নে দেওয়া আছে। আমি সূত্রটা আগেই বলেছিলাম, কিউ বা কোয়ার্টাইল ডিভিশন সূত্র হচ্ছে Q3 - Q1 ডিভাইডেড বাই 2। এই অবধি আমার প্রশ্ন আছে, আমি সূত্রটা মুখস্থ করে গেছি। সূত্রগুলো কিন্তু যে কোনো একটা দিতে পারে, তারপর শর্টে আমি করাবো মান দেওয়া থাকলে কি করে বের করতে হয়, সেই অঙ্ক দেবেই দেবে। এবারে প্রথমে আমার তাহলে Q3 এর মান লাগবে আর Q1 এর মান লাগবে, এই দুটো মান আমাকে বের করতে পারলে এটা হয়ে যাবে। তার আগে একটি কাজ আমি করব, আমি সিবিটা বের করে নেব। সিবি বের করা, শ্রেণী সীমা বের করা শিখেছিলাম তো আমরা, শ্রেণী সীমা ক্লাস বাউন্ডারি সংক্ষেপে বলছি আমরা সিবিটা খুব ইজি। 40 থাকলে সেটা কি হয়ে যাবে, ডিটেইলস আর কিন্তু এখানে যাব না, 39.5, আর এটা হয়ে যাবে এই যে 0.5 এর কমালাম, এর ঘাড়ে সেটা জুড়ে দেব 44.5। প্রত্যেকটার আমরা বের করে নেব এটা, তাহলে এইটা হবে 44.5 থেকে 49.5, তারপরেরটা হবে 49.5 থেকে 54.5। এটা বের না করলেও হবে, কিন্তু বোঝার সুবিধার্থে আমাদের বের করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তারপরে 54.5 থেকে 59.5, তারপরে 59.5 থেকে 64.5, তারপরেরটা 64.5 থেকে 69.5, তারপরেরটা 69.5 থেকে 74.5, তারপরেরটা 74.5 থেকে 79.5, তারপরেরটা 79.5 থেকে 84.5, তারপরেরটা 84.5 থেকে 89.5, তারপরেরটা হচ্ছে 89.5 থেকে 94.5। এটা হচ্ছে আমার কি বেরিয়ে গেল, শ্রেণী সীমা। প্রকৃত শ্রেণী সীমাটা আমার মিডিয়ানের ক্ষেত্রেও দেখেছিলাম প্রয়োজন হয়েছে, এক্ষেত্রেও কিন্তু আমার প্রয়োজন হবে, এই জন্য বের করে নিলাম। এইবার আমরা ধীরে ধীরে মূল জায়গাটায় আসবো। Q1 আর Q3 এই দুটো মান বের করতে হবে। Q1 বা Q3 বের করার সূত্র একটাই, শুধু মানটা আলাদা হবে। আমি প্রথমে মনে করো Q1টাই বের করব। Q1 বের করার ফর্মুলাটা কি আগে সেটা ভালো করে আমরা দেখে নেব। LL Q1 বের করার সূত্র হচ্ছে LL প্লাস I ইন্টু I, আমি প্রত্যেকটা মান তোমরা জানো, আমি নিশ্চয়ই আবার বুঝিয়ে দেবো। I ইন্টু পার্সেন্টাইল নম্বর PN মাইনাস F বাই FP। এই হচ্ছে আমাদের সূত্র একটা নির্দিষ্ট মান বের করতে। LL প্লাস I, এই আইটাকে এখানেও দিতে পারো, LL প্লাস PN বাই F বাই FP ইন্টু I, তা দিলেও হবে, আগে দিলেও হবে, এটা সূত্র আছে। এই সূত্র থেকে আমি Q1 বের করব। Q1 বের করতে গেলে প্রথম যে কাজটা খুব ভালো করে একটু দেখো, দুটো স্টেপ জাস্ট, আর কিছু এই ছকে আমার কিচ্ছু করানো নেই, শুধু হিসাবটা একটু বুঝে নাও। মনে আছে আমরা মিডিয়ান করার সময় প্রথমে কি বলেছিলাম, n/2 বের করার কথা, নিশ্চয়ই মনে আছে যে যদি n/2 বের করতাম, এটা কত আছে 66, তাকে 2 দিয়ে ভাগ করতাম 33 বেরিয়ে যেত আমার n/2। ঠিক তো, এখানে আমার n/2 বের করতে তো হবে না, আমি কি করছি কোয়ার্টাইল 4 ভাগ করছি, তো তাহলে 4 ভাগের 1 ভাগ বের করতে হবে। n/2 মানে তো 4 ভাগের 2 ভাগ, মিডিয়ানে তো অর্ধেক লিখেছিল, এখানে তো 4 ভাগের 1 ভাগ লাগবে, তাহলে হিসাবটা আলাদা হয়ে যাবে। এখানে আমি n/2 বের করব না, এখানে বের করব n/4। কেন 4 বুঝতে পেরেছি তো, যেহেতু আমি 4 ভাগের 1 ভাগ বের করব তাই 4। n কত আছে আমার দেখো 66, কোথা থেকে পেয়েছি এগুলো যোগ করে, তাহলে 66/4 ভাগ করে দেখো তো কত হয়, তোমরাই ক্যালকুলেশন করো। 4 অক্ষে 4, 2 26, 4 6 24, 20, মোটামুটি তোমার কত আসছে ভাগ করে 16.20, 4 5 20, এইটা আসছে। অর্থাৎ n/4 ইকুয়ালস টু কত, n/4 ইকুয়ালস টু 16.5।
এই 16.5 n/4 এর মানটা কিন্তু আমার কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। 16.5টাকে মোটামুটি আমি একটা রাউন্ড ফিগার হিসেবে ধরে নিচ্ছি, এখানে লিখছি শুধু আমার মনের ছবিটাকে এখানে ধরে নেব 17। যদি এটা 18.5 আসতো মোটামুটি ধরে নিতাম 19, একটা রাউন্ড ফিগার ধরে নেব। মনে আছে সিএমএফ আর বের করিনি, সিএমএফ এর হিসেবে n/2 এর মান মিডিয়ানটা একবার ভাবো, n/2 33 হলে এখানে গুণে দেখতে হতো 33 কোথায় হচ্ছে, ঠিক সেম কাজটা আমি এবারে করব এখানে। তাহলে n/4 কত বেরিয়েছে 16.5, 16.5 ফুল ফিগারকে আমি 17 ধরে নিয়েছি, এইখানে 17 কোথায় যোগ করে পাই সিএমএফ এ, আমি সিএমএফ বের করার আগে গুণে দেখব, এটা কত 2, 1 থেকে 1 2 গুনলাম, 2 এর মধ্যে কি 17 হয়, হয় না। তারপরে এর ধার নেব, এটা কত 3, 2 আর 3 5, 5 এর মধ্যেও 17 হয় না, হয় কি 5 আর 3 কত 8, 8 এর মধ্যে 17 হয় না, 8 আর 5 কত 8 আর 5 13, 13 এর মধ্যে 17 হয় না, তারপরে 9, 13 আর 9 22, 1 থেকে 22 গুণলে 17 আছে তো আছে, এই মানটা লাগবে। বুঝলাম n/4 বেরিয়েছে 17, আমি এখানে গুণে দেখব, ছোট থেকে বড় হিসেবে যাব, উপর নিচ দেখবো না কিন্তু, নিচে বড় উপরে ছোট, আমি ছোট থেকে বড় হিসেবে যাই। 2 আর 3 5, 5 আর 3 8, 8 5 13, 13 আর 9 22, 22 এর মধ্যে আমার কি আছে, 22 এর মধ্যে আমার কিন্তু 17 আছে, এই মানটা আমার লাগবে। এই যে n/4 এর যে মানটা আমি বের করলাম, এইটাই হচ্ছে তোমার যে আমার পিএন এর মান। এই ঘরের লোয়ার লিমিট কত 59.5, এটাই হচ্ছে আমার এলএল। Q1 এর এলএল হচ্ছে এইটা Q1, তাই তো। তাহলে এলএল পেয়ে গেলাম, আমি এফপি পেয়ে গেলাম, এফএম ছিল এন তোমার যে মিডিয়ানের ক্ষেত্রে, সেখানে সেটার নাম হচ্ছে এফপি। ওকে, তাহলে দেখো এই কটা মান আমি পেলাম, আগে দেখি। আমার n/LL পেয়েছি কত 59.5 প্লাস আই, তো আমার জানাই আছে, আই নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, তোমাদেরও নেই। এক একটা শ্রেণীতে কটা সংখ্যা আছে 40 41 42 43 44, 5টা সংখ্যা আছে, এই আই হচ্ছে 5। বাকি রইল আমার পিএন, এফ আর কি তোমার যে ওই এফপি। পিএন বলতে এই যে n/4 এর যে মানটা বেরিয়েছে, পার্সেন্টেজ নম্বর, কোন সংখ্যার বের করছি আমি, চতুর্থাংশের Q1 মানে 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার 1, এই মানটা অর্থাৎ 16, এখানে কিন্তু 17 লিখলে হবে না, 16.5 লিখবো এখানে। এবার বাকি রইল এফ আর এফপি। এই যেখানে Q1 পেয়েছি সেই ঘরের ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে আমার এফ পি হয়ে যাবে, এইটাই হয়ে যাবে আমার এফপি। কত আছে 9, এফপি হয়ে গেল 9। বাকি রইল এফ, এই যে এর আগের ছোট যে কটা ঘর আছে তার যে ফ্রিকোয়েন্সি, এই কটার যোগফলটাই হচ্ছে আমার এফ। যোগ করে কত হয় 3 2 6 3 9 5 14, 5 3 8 13 হচ্ছে তো, 2 3 5, 5 আর 3 8, 5 13, 5 3 8 3 11 12 13, এইটাই হচ্ছে আমার এফ। 13 হচ্ছে যোগ করে এফ, ব্যাস আমার Q1 এর মান কমপ্লিট। এবার তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করো, করলে অঙ্ক পেয়ে যাচ্ছ। দেখো বুঝতে অসুবিধা হলো কিনা। আমি তাহলে প্রথমে কি করলাম, n যা আছে তাকে 4 দিয়ে ভাগ করলাম, n/4, এই মানটার উপরে সব অঙ্কটা নির্ভর করছে। কত বেরোলো 16.5, মনে মনে ধরে নিলাম 17। এখানে গুণে দেখছি আমি কোথায় 17 পেলাম, এই মানটা এসে পেলাম, যেখানটায় 17 পাবো সেখান থেকে দুটো মান পেয়ে যাবো। এই ঘরের লোয়ার লিমিট প্রকৃত নিম্ন সীমা, সেটা হচ্ছে আমার এলএল, আর এই ঘরের ফ্রিকোয়েন্সিটি আমার এফপি। তার উপরের মানে ছোট স্কোর গুলোর এফ এর যোগফল হবে এফ, আর আই মানে তো আমরা জানি একটা শ্রেণীতে কটা করে সংখ্যা আছে। ব্যাস, এবার ক্যালকুলেশন করো, দেখো তোমার অঙ্ক হয়ে গেছে অলরেডি। Q1 বেরিয়ে যাবে, এভাবে Q3 বের করবো, ঝামেলা শেষ। 59.5 প্লাস 5, আমি ভেঙে ভেঙে করছি, ইন্টু, তাহলে 16.5 থেকে 13 গেলে কত থাকছে 3.5 বাই 9 ইকুয়ালস টু 59.5 প্লাস 5 5 গুণ করে দিচ্ছে এটাকে, 5 5 হাতে 2 3 5 15 2 17, 17.5 বাই 9। এবার আমরা কি করব, এটাকে ভাগ করে দিলেই ঝামেলা শেষ। তাহলে 9 দিয়ে আমরা এটাকে ভাগ করে দিচ্ছি, 9 কে 9 থাকছে 8, চলে গেল 0, 8 9 72, আবার 8 0, ঠিক করছি তো, 8 না ভুল হলো তো, 5টা উড়িয়ে গেলাম তো, আমি এটাই ভাবছি। 9 কে 9 রইল 8, দশমিক দিয়ে ওখানে চলে গেল, আসলো 5 চলে আসবে,
85, 9 নং 81, 4 0 4 নং 36, 1 পয়েন্ট মোটামুটি 94। তাহলে 59.5 1.94 যোগ করে দেখি তো কত হয়। 59.5 1.94 কত হচ্ছে? 4 9 5 14 4 হাতে যাচ্ছে 1 9 10 11 1 হাতে 61.44। তাহলে আমার এটা হলো কত? 61.44। তাহলে আমরা Q1 এর মান পেলাম। Q1 ইকুয়ালস টু কত দাঁড়ালো? তাহলে Q1 ইকুয়ালস টু দাঁড়ালো আমার 61.44। আমি এইখানটায় লিখে রাখলাম, কারণ এটা তো লাগবে আমার। এই যে এখানে তো বসাতে হবে Q1 এর মান। 61.44 আমার Q1 এর মান। দেখো বুঝতে অসুবিধা আশা করি নেই। রিপিট করো, ভিডিওটা দেখো, তারপরেও যদি ভুল হয় অসুবিধা হয় তখন দেখা যাবে, আমি লাইভ ক্লাসে বা অন্য কোনো ইয়েতে আবার এটা বলবো। এবার আমার মান বের করতে হবে। Q1 যদি বোঝো, Q3 চুটকিতে বুঝে যাবে। Q3 এর মধ্যে কিচ্ছু নেই, এটা হচ্ছে এক Q1 এরই একটা রিপিট টেলিকাস্ট, শুধু সামান্য একটু মানটা চেঞ্জ হবে মাত্র। আমি Q1টা মুছে দিলাম। দেখো Q3 বের করতে গেলে আমার যেটা লাগবে প্রথমে সেম সূত্র। সূত্রর কিন্তু কোনো হেরফের হয়নি। এবার বলে স্যার তাহলে একই মান বসাবো না, LL প্লাস I এই সূত্রে দিয়েছিলাম তো, PN মাইনাস F বাই FP। এইবার আমাকে যে চেঞ্জটা প্রথমেই আনতে হবে সেটা হচ্ছে আমরা Q4 এই N4 বের করেছিলাম, 4 ভাগের 1 ভাগ নিয়েছিলাম। এবার কি করব আমরা? N4 মানে কি? 4 ভাগের 1 ভাগ ইন্টু 3, 4 ভাগের 1 ভাগ তার 3 গুণ, তবে তো 75% হচ্ছে। এইটা করলে দাঁড়ায় 4 ভাগের 1 ভাগ 1 কোয়ার্টার, তার সাথে 3 গুণ করলে Q3, তো আমার তো 3 কোয়ার্টারের মান লাগবে, অর্থাৎ N3/4 আমার বের করলেই হবে। N3/4 বের করতে হবে। তাহলে দেখো কত আছে, এটা কি হবে? তাহলে এটাকে আমার আগে ভালো করে ক্যালকুলেশনটা করে নিতে হবে। তাহলে 66/4 ইন্টু 3, এটা করতে হচ্ছে 63/4 ইন্টু 3। তাহলে এটা করলে কত হয় দেখো তো? 3 6 18, 8 হাতে থাকছে 1, 3 6 18 আর 1 19, 198 বাই 4। এটাকে ভাগ করবো, 4 4 16 রইল 3 38, 4 নং 36, 2.20, 4 5 20। তাহলে 49.5 আসছে এটা। তাহলে Q1 এর মান এসেছিল 16.5 আর Q3 এর মান আসছে তার 3 গুণ 49.5 আসছে আমার কিসের মান? Q3 এর মান আসছে কত আমার? 49.5। এবার এই মানটা অনুযায়ী আমি এই অঙ্কটা করলে আমার অঙ্ক হয়ে যাবে। এবার আমার তাহলে আগের সূত্র অনুযায়ী যদি আমি তাকাই, তার মানে কি কি লাগবে এবার দেখে আমি সেম এবার একই কৌশলে যে জিনিসটা করব, এই যে এটা মুছে দিলাম 49.5, তাই তো? ঠিক বললাম তো? সেটা তো বেরিয়েছিল বোধহয়। এই 49.5 বা রাউন্ড ফিগারটা ধরি 50। আগে যেমন আমি তোমার যে এই 16.5 এর বের করেছিলাম, এবার আমি দেখব এর মধ্যে 50 এই স্কোরটা আমি কোথায় পাচ্ছি, গুণে দেখব। সেম একই যে পদ্ধতি, একই পদ্ধতি আমি গুণে দেখব 50 আমি কোথায় পাচ্ছি। দেখো তো, 2 3 5 3 8 5 13 13 আর 9 22, 22 আর 12 34, 34 আর 10 44, 44 এর মধ্যে 50 নেই, 49.5 নেই, 44 এর সাথে 51। এই এখানে তো এই ভদ্রলোকের মধ্যে তো আছে 49.5 আছে, তো এর মধ্যে না নেই? নিশ্চয়ই আছে। 3 2 5 3 8 5 13 9 22, 22 12 34, 34 44 এর সাথে 51, 51 এর মধ্যে 49.5 বা 50 পাচ্ছি। যা যা মান এইখান থেকে নিয়েছিলাম, এবার সেম মানটা এই ঘর থেকে নেব। তাহলে এটাই হয়ে যাবে আমার এবার এফপি, নিচের মানটা। এই কটার যোগফল, টোটালটার যোগফল হয়ে যাবে এফ, আর এই ঘরের এই লোয়ার লিমিটটা হয়ে যাবে আমার এলএল, আর আই তো একই থাকবে 5। তাহলে এই কটার যোগফল 3 2 5 3 8 5 13 9 22 12 34 8 10 44, এই 44 হবে আমার এফ। কি বুঝতে পারছি হিসাবটা? আগের হিসেবে শুধুমাত্র তার স্কোরের জায়গাটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে, মান কিন্তু একই রকম থাকছে। দেখো
এবার তাহলে আমার এল এল কত হবে, এই ঘরের লোয়ার লিমিটটা 74.5 যোগ আই হচ্ছে কত 5 ইন্টু, এবার দেখো পিএন কত 49.5, এটার মান 49.5 হচ্ছে পিএন, আর এফপি কত হচ্ছে এই যে 44, এফ হচ্ছে 44 আর এফপি হচ্ছে কত 7, একটা পারলে এটা অটোমেটিক হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে 74.5 প্লাস 5 ইন্টু 5.5 হবে, বিয়োগ করলে 49 থেকে 44 গেলে 5 বাই 7 ইকুয়াল টু 74.5 প্লাস 5 5 25 5 হাতে থাকছে 2, 5 5 25 আর 2 27, 27.5 বাই 7। এই অবধি আশা করি আমরা মোটামুটি সবারই ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত, কোনো অসুবিধা থাকবার কথা 27.5 বাই 7। তাহলে এবার এটাকে আমরা ভাগ করে দিই, 3 7 21 রইল 6 দশমিক এখানে তুলে দিলাম, আসলো 5 7 9 63, তাই তো রইল 2 20 7 দোকানে 14, আর দরকার নেই 3.92, যখন আমি পেয়ে যাব দু ঘর আমার আর দরকার নেই। তাহলে 74.5 প্লাস 3.92, এবার যোগ করলে দেখো অটোমেটিক হয়ে যাচ্ছে 2 9 5 14 4 হাতে থাকছে 1 4 3 7 আর 1 8 7, 78.42 আসছে তোমার যে Q3 এর মান। Q1 এর ছিল 61.44, তাহলে 78 বুঝতে পারলাম Q3 টা। আশা করি অনেকটা ক্লিয়ার হওয়ারই কথা, যতটা সম্ভব আমি ভেতরে ঢোকার চেষ্টা করলাম। যে কোনো একটা শেখো, Q1 বের করলে Q3 টা পারবে, অথবা Q3 পারলে Q1 পেয়ে যাবে। এবার তাহলে এই দুটো মানেই দেখো, আসল সূত্র কিন্তু আমি এখনো যাইনি, আসল সূত্র Q3 মাইনাস Q1 বাই 2। তাহলে এইবার আমি এই সূত্রটায় এই দুটো মান বসিয়ে দেব, তাহলেই ঝামেলা শেষ। তাহলে ইকুয়ালস টু Q3 এর মান কত বেরিয়েছে, এই যে এটা 78.42 মাইনাস Q1 কত, এইটা 61.44 ডিভাইডেড বাই 2 হয়েছে। এবার বিয়োগ করে দেখি আমি, এখানে 78.42 61.44 বিয়োগ করো, দেখো কত হয়। 4 আছে 12 হবে, 8 হলে হাতে থাকছে 1, 4 একে 5 5 এ 14 হবে, 9 হলে হাতে থাকছে 1, 1 আর 2 আছে 8 হবে, 6 হলে হাতে থাকছে 1, তাহলে 6 পয়েন্ট, না এখানে তো আরো 1 পাচ্ছি আমি, আমারই তো ভুল হলো, 4 4 14 1 আর 2 আছে হলো, তাহলে 16.98 আসছে, তাই তো বিয়োগ করলে, কারণ 61 আর 16 77 16 পয়েন্ট হবে। আমি ওখানে গুলিয়ে ফেলেছিলাম আমি নিজেই, তোমাদের আর কি শেখাবো বলো। তাহলে এই আসলো, এবার এটা ভাগ করলে কি দাঁড়ায়, এখানেই ভাগ করে দিচ্ছি আমি, 8 দোকানে 16 দশমিক গেল তেল নিতে 9, 4 দোকানে 8 রইল 1 আসলো 8, 9 দোকানে 18, তাহলে 8.49, এই 8.49 হচ্ছে আমার কোয়ার্টাইল ডিভিশন, এই ডিভিশন বা ডাইভারশন যাই বলে না, কোয়ার্টাইল ডিভিশন বা চতুর্থাংশ বিচ্যুতি কত, এই স্কোর গুচ্ছটার 8.49, বা এটাকে আমরা 8.5 ও ধরে নিতে পারি 49 কে, তাই তো আমি নাও ধরতে পারি। অর্থাৎ এর দ্বারা কি বোঝা যায়, মেন এবার শুধু বের করলে হবে না, এর গুণগত মান থেকে প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি। তোমার দুটো মান দিয়ে দিয়ে এটা ক্যালকুলেশন করতে দিতে পারে, শর্টে আমি সেগুলো শেখাবো। এইবার এর থেকে কি মনে হয়, এই যে 8.49 আমি এগুলো মুছলাম, এইটা হচ্ছে বিষমতার পরিমাপ, অর্থাৎ এই স্কোরটার এই স্কোরটার লোয়ার লিমিট কত আমরা রেঞ্জ বের করেছি 40 ধরে নিচ্ছি, আমি আর ইয়েতে যাচ্ছি না, 90, ঠিক আছে। এর মিডিয়ান যদি আমরা ধরে নিই 40 আর 90 এর মিডিয়ান করলে মোটামুটি আমি একটা এভারেজ বলে দিচ্ছি,
65-63 কাছাকাছি ধরো এটার মিডিয়ান হবে যদি ক্যালকুলেশন করি, এইখান থেকেই বেরোবে 65 মিডিয়ান। আমি ক্যালকুলেশন তোমরা করলে দেখতে পারো, আমি আর যাচ্ছি না। এটা ধরো মিডিয়ান পয়েন্ট 65 ধরে নিচ্ছি আমি তর্কের খাতিরে, ওকে। এটাই যে 65 বেরোবে মোটামুটি এভারেজ করে যা দেখলাম 65 না হলে কাছাকাছি আমাদের মিডিয়ানটা আসবে। এইটা যদি মিডিয়ান হয় তার থেকে প্রথমে বলেছিলাম সে প্লাস মাইনাস কি, প্লাস মাইনাস 85, অর্থাৎ এর থেকে প্লাস অর্থাৎ উপরের দিকে 8.5, 65 সাথে 8.5 করলে 73.5, আর এখান থেকে এই মাইনাস 8.5, এই দিকে আছে 25টা স্কোর, এই দিকে আছে 25টা স্কোর। এটা হচ্ছে চতুর্থাংশ বিস্তৃতির মূল কথা, অর্থাৎ এর উপরের দিকে 25% প্লাস, মাইনাস অর্থাৎ নিচের দিকে 25% স্কোর আছে মিডিয়ানের। কত দূর অবধি আছে বিস্তৃত সেটা 8.5 পর্যন্ত। এর সাথে 8.5 যুক্ত করলে যে স্কোরটা পাওয়া যায় সেখানে 25% আছে, তারা এভারেজের থেকে ভালো রেজাল্ট করেছে, বেশি স্কোর। আর 8.5 মাইনাস করলে তার নিচের দিকে গেলে সেখানেও 25% স্কোর আছে, তারা এভারেজের থেকে মিডিয়ানের থেকে কম। যদি ছেলে মেয়েদের প্রাপ্ত নম্বরের হিসাব করি তাহলে এরা কি 50% থেকে কম পেয়েছে, এই গড়ের তুলনায় কম পেয়েছে, আর এরা গড়ের তুলনায় বেশি পেয়েছে। এই হিসেবটাই হচ্ছে তোমার যে কোয়ার্টাইল ডিভিশন। এরপর যেটা আসছে মিডিয়ানের সাথে মাইনাস করলে যেটা 85, এর থেকে এরা কি কম পেয়েছে আমি যাকে বললাম, আর এরা হচ্ছে কি প্লাস গুলো এটা হচ্ছে বেশি ভাগে বের করেছে। এবার এটাকে যদি গ্রাফিক্যাল আমরা প্রেজেন্টেশন দেখি, ব্যাপারটা এই যে এরকম, ধরো খুব সহজভাবে আরেকটু আমি বলার চেষ্টা করছি। ধরো আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তো পরে দেখবই, আমরা শিখবো সেটা। ধরো এইরকম একটা এমপিসি বলে নর্মাল প্রবাবিলিটি কার্ভ, এর ঠিক মাঝামাঝি অবস্থানটাকে বলা হয়, মাঝামাঝি যদিও কিন্তু আমার হয়নি, তা ধরে নিচ্ছি এটাকে বলা হয় কি মিডিয়ান। এটাই হচ্ছে মিডিয়ান। ঠিক তার আগের ভাগটা হচ্ছে একটা Q1, মিডিয়ান সব সময় হচ্ছে Q2, অর্থাৎ মিডিয়ান দুটো ভাগে ভাগ করেছে, আর তার পরের এইটাকে বলা হচ্ছে Q3। এই চারটে ভাগে ভাগ করেছে, প্রথম কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। এই যে কতগুলো ভাবে কিন্তু ভাগ করা হচ্ছে বিষমতার পরিমাপকে, 3-4টে ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে। এই যে এভাবে যদি মধ্যবর্তী অংশটাকে কি বলা হয় স্বাভাবিক পারদর্শিতার স্তর। এই যে মধ্যবর্তী অংশ যেটা আমরা বের করলাম, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টার, এই অংশটার মধ্যে যাদের নম্বর আছে বা যে স্কোরগুলো আছে সেই স্কোরগুলো হচ্ছে স্বাভাবিক স্কোর। মোটামুটি তারা স্বাভাবিক পারদর্শিতা করেছে, গড়ের থেকে 25% বেশি বা 25%, এর মাঝামাঝি যে অংশটা সেটা হচ্ছে স্বাভাবিক। তাহলে বাকি রইল কোনটুকু, এইটুকু মাইনাস কম প্রথম কোয়ার্টারে যারা, তারা হচ্ছে পিছিয়ে পড়া, তাই তো। এটা হচ্ছে নিম্ন পারদর্শিতা। আর এই অংশেও 25% থাকে, তারা হচ্ছে কি উচ্চ পারদর্শিতা। বুঝতে পারছি তাহলে একজনের পারদর্শিতা কেমন কি করে বুঝবো। এই যে মিডিয়ান অর্থাৎ মাঝখানটা, তার থেকে 25 আগের কোয়ার্টারটা অর্থাৎ 25% কম আর 25% বেশি, এই যে এই অংশটাকে বলা হয় স্বাভাবিক পারদর্শিতা। এরা মোটামুটি এভারেজের কাছাকাছি আসে। আর প্রথম কোয়ার্টারটা এরা হচ্ছে নিম্ন পারদর্শিতা, এরা অনেক পিছিয়ে আছে। আর এরা হচ্ছে হাই পারদর্শিতা, উচ্চ। এরা হচ্ছে কি থার্ড কোয়ার্টারের উপরে 75 ভাগেরও উপরে আছে, তার মানে এরা হচ্ছে উচ্চ পারদর্শিতার অংশ। এইভাবে কিন্তু এই ভেরিয়েশন, এই তোমার যে চতুর্থাংশ বিস্তৃতি থেকে কিন্তু কোয়ার্টার ডিভিশন থেকে কিন্তু সহজেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একটা শিক্ষার্থীর অবস্থান বোঝা যায়। তাহলে এইবার আমরা যদি দেখে তুমি কত পেয়েছো, এর মিডিয়ান কত আমরা বলবো, মোটামুটি ধরে নিচ্ছি 65। স্যার আমি পেয়েছি 53, তাহলে 53 আছে এই কোয়ার্টারের মধ্যে আছে, ঠিক আছে, খারাপ না। তুমি কত পেয়েছে, আমি পেয়েছি 27, তার মানে তুমি এই আমি পেয়েছি 24, তাহলে তুমি এই কোয়ার্টার অর্থাৎ খুব খারাপ। কেউ বলে আমি পেয়েছি স্যার 77, তাহলে এই 75 ভাগের পরে এই কোয়ার্টার অর্থাৎ তার রেজাল্টটা খুব হাই। যদি আমি মিডিয়ানটা বুঝে বিষমতা পরিমাপ করে তবে বুঝবো এর সাথে তার রেজাল্টের অবস্থানটা কি আছে। এই ক্ষেত্রেই শিক্ষা বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সে পারদর্শিতা কতটা, শুধু পারদর্শিতা স্কোর দিয়ে তো স্কোরের যদি ব্যাখ্যা না করতে পারি সেই স্কোরের কোনো মূল্য নেই, নম্বর দেখলে ভালো রেজাল্ট হবে না। তার অবস্থানটা বুঝবার জন্য আমার কি করতে হবে, এই বিষমতার পরিমাপ চতুর্থাংশ বিস্তৃতি কোন কোয়ার্টারে তার অবস্থান আছে। ফার্স্ট কোয়ার্টার তাহলে খুব খারাপ, লাস্ট কোয়ার্টার খুব ভালো, আর মধ্যবর্তী মোটামুটি এভারেজ পারদর্শিতা হিসেবে ধরে নেওয়া হয়।
এই গেল চতুর্থাংশ বিস্তৃতি বা কোয়ার্টাইল ডিভিশন। আরো 3টে রইলো কিন্তু, গড়চ্যুতি, সম্মুখচ্যুতি, ভ্যারিয়েন্স। একটা ক্লাসে আর হচ্ছে না, পরের ক্লাসে আমি আলোচনা করবো আরো। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে।